এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভে রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা যদি একটু এই শেষ রিপোর্টের বিষয়বস্তু নিয়ে আলোচনায় আসি, যে এক্ষেত্রে কৃষকদের আসলে এই যে ঋণ সুবিধা থেকে যে সুযোগটা দেওয়া হলো, সেক্ষেত্রে তাদের আসলে কি কি সুবিধা বা কিভাবে আসলে দেয়া হবে? রাব্বি, আপনাকে যদি শুরুতে একটা বিষয় জানাতে চাই যে এই যে আজকে যে কৃষকদের কৃষি ঋণ এটি সুদসহ যে মওকুফ করা 10,000 টাকা পর্যন্ত, এটি কিন্তু তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতির একটি বাস্তবায়ন। গত 10 দিনের কথা যদি বলি, যে তার মন্ত্রীর বা তার সরকারের শপথের পর থেকে এরই মধ্যে কিন্তু তিনি মোটা দাগে 3টি বিষয় যদি বলা হয় যেটি গ্রামীণ মানুষের সঙ্গে সম্পৃক্ত বা প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত। একটি কথা ফ্যামিলি কার্ডের কথা যদি বলতে যাই, এবং কৃষক কার্ডের কথা, এবং সবশেষ আজকে যে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ মওকুফ করেছেন, এটি উল্লেখযোগ্য। এই 3টি অগ্রগতি কিন্তু যেটি দেখা যায় যে একেবারে যে প্রান্তিক পর্যায়ের মানুষ বা গ্রামীণ মানুষের সঙ্গে যে সম্পৃক্ত রয়েছে। তো সেই জায়গাতে সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সেটি সুদসহ মওকুফ করার সিদ্ধান্ত হয়েছে, এবং তাতে 12 লাখ ঋণ গ্রহীতা তারা আসলে যে উপকারভোগী হবেন, যারা কৃষি শস্য কিংবা ফসল বা মৎস্য ও পশুপালন খাতে তারা ঋণ নিয়েছিলেন। এবং এতে সরকারের তরফ থেকে যেটি আসলে যে মওকুফ করে দেওয়া হলো, এর মোট টাকা দাঁড়ায় 1,500 কোটি টাকা, অর্থাৎ 1,550 কোটি টাকা। তো আপনি একটু আগে যে কথাটি বলছিলেন যে তাতে আসলে যে কিভাবে প্রভাব পড়বে, সরকারের পক্ষ থেকে যেটি প্রত্যাশা করা হচ্ছে, এই যে কৃষকরা এই ঋণ থেকে যেটি মওকুফ পেয়েছেন, এই অর্থটা তারা কৃষি উৎপাদন খাতে ব্যবহার করতে পারবেন, এবং এর ফলে জাতীয় কৃষিতে বা কৃষি উৎপাদনে এটি ইতিবাচক ভূমিকা পড়বে, এবং একই সঙ্গে যে গ্রাম থেকে শহরমুখী যে অভিবাসন সেটিও কমে আসবে, এবং গ্রামীণ মূল্যস্ফীতি যেটা সেটি কমাতেও যে এই বিষয়টি আসলে যে সরকারের সিদ্ধান্ত সেটি সহায়ক হবে বলেই কিন্তু যে নীতি নির্ধারকরা আশা প্রকাশ করছেন। এবং এর ফলে কৃষির ব্যবস্থাপনা বা কৃষিতে একটি গতি আসবে, বা কৃষি উৎপাদনে আগের তুলনায় বাড়বে, এমনটাই কিন্তু যে সরকারের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে। রাব্বি, সেক্ষেত্রে রবিন, এই প্রোগ্রাম বা পলিসির পাশাপাশি আবার তো হচ্ছে ঈদ চলে আসছে, তো সেক্ষেত্রে ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের কাছ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? একটা বড় একটা পলিসি এবং প্রোগ্রাম নিতে হয় সরকারের, এই বিষয়ে কি পদক্ষেপ নিল? না, ঈদ যাত্রার সময় আসলে যে একসঙ্গে সবকটি পথে আসলে যে ব্যাপক চাপ পড়ে, নৌপথের কথা যদি বলতে যাই, রেলপথের কথা যদি বলতে যাই, সড়ক পথের কথা যদি বলতে যাই, সব জায়গায় কিন্তু যে বড় ধরনের চাপ পড়ে, যাত্রীর চাপ। তো সেই জায়গায় আজকে সরকারের মন্ত্রীরা তারা নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পৃক্ত যে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেছিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষার সঙ্গে যারা জড়িত রয়েছেন এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা তারাও কিন্তু যে সে বৈঠকে ছিলেন। তো ঈদ যাত্রার ক্ষেত্রে যে কটি বিষয় মোটা দাগে অভিযোগ সেগুলো সামনে আসে, তার মধ্যে রয়েছে বাড়তি ভাড়া একটি বিষয়, অতিরিক্ত যাত্রী নেওয়া যানবাহনগুলোতে সেটি একটি বিষয়, আবার অনেক ক্ষেত্রে যে পথে পথে চাঁদাবাজিরও কিন্তু একটি অভিযোগ ওঠে। তো আজকে যখন সচিবালয়ে যে বৈঠকটি হয়েছে, সেই বিষয়াশয়গুলোতে যখন সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তখন কিন্তু সরকারের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বাড়তি ভাড়া নেওয়া হবে না কিংবা অতিরিক্ত যাত্রী যেন না নেওয়া হয় সে বিষয়ে তারা নজরদারি করবেন, এবং চাঁদাবাজি যেন না হয় সে বিষয়ে আসলে যে তারা কঠোর অবস্থানে থাকবেন, সেই বার্তাটি আসলে যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী প্রতিমন্ত্রীরা দিয়েছেন। আরেকটি বিষয় যদি রাব্বি আপনাদেরকে জানাতে চাই, গ্রাহকদের আমাদের যারা দর্শক রয়েছেন তাদের নিশ্চয়ই একটি আগ্রহের বিষয় থাকে যে ট্রেনের আগাম টিকিট কবে নাগাদ শুরু হতে যাচ্ছে। আগামী 3 মার্চ থেকে ঈদের আগাম টিকিট অর্থাৎ ট্রেনে বিক্রি শুরু হবে, এবং ফিরতি টিকিট অর্থাৎ ফিরতি যাত্রার যে টিকিট সেটি আসলে যে 13 মার্চ থেকে বিক্রি হওয়া শুরু হবে। তো এই ছিল আজকে আমাদের মতো। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ রাব্বি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় পদক্ষেপ এবং একই সাথে কৃষি ঋণ মওকুফের বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভে রবিন।